সুইজারল্যান্ড এর ওয়েদার আজকে মারাত্মক রোমান্টিক এবং সুন্দর। এখানকার প্রকৃতি যেন নিজের রূপ প্রকাশ করতে উদ্যত হয়েছে। সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, শীতের আমেজ কমে এসেছে, একটু গরম গরম ভাব পড়েছে। তারই মধ্যে ঝিরিঝিরি বৃষ্টির দারুণ কম্বিনেশন। অদ্রিতা অ্যানিকে সাথে নিয়ে বসে আছে বারান্দায়। এক হাতে অ্যানির গায়ে হাত বুলিয়ে দিচ্ছে এবং অপর হাতে গালে রেখে গভীর মনোযোগে বৃষ্টি বিলাস করছে। ছোট ছোট বৃষ্টির ফোঁটা আসমান হতে টুপটাপ করে জমিনে পড়ছে, মৃদু শব্দও হচ্ছে। বাংলাদেশের গ্রাম অঞ্চলে টিনের চালে বৃষ্টি পড়ে যেমন ঝমঝম শব্দ হয় তেমন নয়, এই শব্দ অন্যরকম। আদ্রিতা হাত এগিয়ে বৃষ্টি ছোঁয়ার বৃথা চেষ্টা চালায়, তবে ব্যর্থ হয়। অদ্ভুত ডিজাইনের তৈরি এই বাড়ি খানা থেকে ইচ্ছে করলেই বৃষ্টি ছোঁয়া যায় না, তার জন্য দীর্ঘ পথ অতিক্রম করে রাস্তা বেরোতে হবে। বিরক্ত হয় অদ্রিতা, মুখ বাঁকায়, বিড়বিড় করে বলে, যেমন আবরার তাসজিন তেমন তার বাড়ি, দুটোই বিরক্তকর। দূর পাহাড়ের দুজোড়া কপতি দু হাত মেখে পরম শান্তিতে বৃষ্টি বিলাস করছে দেখে বাঙালি মনে হচ্ছে। কেননা মেয়েটির কালো রঙের থ্রি পিস পরা। সাধারণ সুইজারল্যান্ডের বাসিন্দারা থ্রি পিস পরে না। ওর 2-4 জন বাঙালি জীবিকা নির্বাহের জন্য সুইজারল্যান্ডে পাড়ি জমায়, তারাই থ্রি পিস পরে। কপতির বৃষ্টি বিলাস করা এবং পাহাড়টা দারুণ সুন্দর, তবে অদ্রিতার কলিজা ঠান্ডা করার মতো না। কেননা বাংলাদেশের মতো সবুজে ঘেরানো এই পাহাড়, নেই কোনো ঝর্ণা, চা বাগানও নেই। আদ্রিতার মতে পাহাড় মানে চায়ের বাগান, যদিও চা বাগানে যাওয়ার অভিজ্ঞতা খুব কম তার। সেই ছোটবেলা মায়ের সঙ্গে গিয়েছিল একবার, গোটা স্মৃতি ধরে রাখতে অক্ষম। তবে শুধু চা পাতা এবং আঁকাবাঁকা পথ এইটুকু মনে আছে। আহা, কি দারুণ ছিল মায়ের সাথে কাটানো মুহূর্তগুলো। অ্যানি মিউ মিউ শব্দ করে ওঠে। আদ্রিতা ভাবনা জগৎ থেকে বের হয়, তাকায় অ্যানির পানে, আদরি ভঙ্গিমায় শুধায়, কি হয়েছে বাবু, খিদে পেয়েছে? অ্যানি জবাব দেয় না, বরং আরও একটু গা ঘেঁষে শয় অদ্রিতার কোলের ওপর মুখ রেখে পুনরায় চোখ বন্ধ করে। তখনই সিয়ামের আওয়াজ শুনতে পায় অদ্রিতা উচ্চস্বরে আতিয়া বেগমকে ডাকছেন, আন্টি, ও আন্টি, কোথায় আপনি? দেখুন আমি এসেছি, কিছু খেতে দিন। বুকের ভেতরটা কেমন করে ওঠে অদ্রিতার, অদ্ভুত এক ভাবনার শরীর কেঁপে ওঠে, মুখশ্রী লাল হয়ে যায় লাজে। আশ্চর্য ব্যাপার, মনে মনে বলে, পাগল অদ্রিতা, তুই কেন গলে যাচ্ছিস ও বাজে লোকটার ফাঁদে? কেন নয়নজোড়া বন্ধ করলেই তাকে দেখিস? কেন বিছানায় গায়ে এলিয়ে দিলে লোকটার ছোঁয়া অনুভব করিস? কেন তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরতে ইচ্ছে করে? পাগল অদ্রিতা, তুই কি ভুলে গেছিস আবরার তাসনিন? ব্যাট হয়, তুই আসিফ আদনানকে ভালোবাসিস। মনে মনে কথাগুলো আওড়ায় আদ্রিতা। পর মুহূর্তে আবার মন বলে, আবরার তাসনিন 5 দিন পরে বাড়িতে ফিরল, একটু দেখে আসা উচিত। একটা মনে দুরকম ভাবনার বিরক্ত অদ্রিতা অ্যানিকে কোলে নিয়ে দাঁড়িয়ে পড়ে। ওড়না জামা ঠিকঠাক করে ধীর গতিতে পা চালিয়ে এগিয়ে যায় আবরার তাসনিন এর কক্ষপানে। জুরিক নদীর পূর্ব পাশে বহুল পরিচিত একটা কফি শপ রয়েছে। আয়ুষ নামে এক ভারতীয় পুরুষের উদ্যোগে এই কফি শপে নির্মিত হয়েছে। এখানে দেশি বিদেশি সকল ধরনের কফি পাওয়া যায়। আবরার এবং আয়ুষ একসাথে এসেছিল সুইজারল্যান্ডে। প্রথমবার সুইজারল্যান্ডে মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গে ধাক্কা লেগে যায় আয়ুষের সাথে। বয়সে বড়, একটু সম্মানও দেখানো প্রয়োজন, এসব খেয়াল নেই। রকচাটা আবরার 2 ঘা বসিয়ে দিয়েছিল, সেই থেকে আয়ুষের নজরে আবরারের পানে। এরই মধ্যে বহুবার দুজনের ঝামেলা হয়েছে। আয়ুষ আবরারকে হারানোর জন্য বহু ফোন দিয়ে এঁটেছিল, বরাবরই ব্যর্থ হয়েছে। এই মুহূর্তে আবরার তাসনিন বসে আছে কফি শপে, তার মুখোমুখি বসে আছে আয়ুষ এবং টনি। গোটা কফি শপ দখল করেছে তাদের বডিগার্ডরা। সকলের হাতে রয়েছে বিশাল বড় বড় সাইজের বন্দুক। আবরার 2 হাত টেবিলে রাখে একটু ঝুঁকে বলে, কেন ডেকেছ? টনি ঠোঁট বাঁকিয়ে হাসে, তার ভয় করছে না। আমার এতজন রয়েছি, কেটে টুকরো টুকরো করে ফেলার ক্ষমতা রাখি। তো কাটো, আবরারের স্পষ্ট স্বর। ভরকায় টনি। একটুও ভয় পাচ্ছে না আবরার, এটা মানুষ না,
কি অন্য কিছু? আয়ুষ হাড়ে হাড়ে চেনে আবরার তাসনিনকে, তাই হুমকি থামকি না দিয়ে সোজা সবটা বলে, টনির ছেলেকে কেন মেরেছ? আবরার তাসনিন কাউকে কৈফিয়ত দেয় না। আই নো, বাট তোমার লাইফ রিস্ক রয়েছে। কথা বলে মিটিয়ে নাও সবটা। আবার নিজ দাড়িতে হাত বুলায়, গাড়িদের পানে তাকায় বাঁকা নয়নে। ব্যস্ত সকলে গান তাক করে টনি এবং আয়ুষের পানে। আঁখি পল্লব বড় বড় হয়ে যায় ওদের। ছটফটিয়ে উঠে বলে, আহারে হারে কি করছো তোমরা? তো আমার গার্ড। আবরার তাসনিনকে শেষ করে দাও। গার্ডরা যেন শুনল না সে কথা। তাদের নয়ন আবরার তাসনিনের পানে আবদ্ধ, যেন সে অনুমতি দিলে টনি এবং আয়ুষের চ্যাপ্টার ক্লোজ করে দিবে। আবার দাঁড়িয়ে পড়ে, টেবিলে হাত, নিজের ফোন তুলে নিয়ে গম্ভীর স্বরে বলে, এটা ট্রেলার ছিল। অদ্রিতা চৌধুরী পানে তাকালে, চোখ তুলে কুকুর দিয়ে খাওয়াবো, মাইন্ড ইট। শেষের কথা খানা দাঁতে দাঁত চেপে বলে আবরার। আয়ুষ বলে ওঠে, একটা মেয়ের জন্য শত্রু তৈরি করছো? তুমি চাইলে হাজার হাজার মেয়ে। বাকিটা শেষ করার আগে আবার জবাব দেয়, একটা মেয়ের জন্য গোটা ধরনী পুষ্পের মতো সাজিয়ে তোলার ক্ষমতা রাখে আবরার তাসনিন। আর এই একটা মেয়েকে না পেলে গোটা দুনিয়া মানব শূন্য করে ফেলবে এই আবরার তাসনিন। আগুন জ্বালিয়ে দেব বলেই বড় বড় পা ফেলে চলে যায়। পেছন পেছন গার্ডগুলো বেরিয়ে যায়। টনির বুকে হাত দিয়ে হাঁপাতে থাকে। আয়ুষ শুকনো ঢোক গিলে, টনি ভাই, আমাদের উচিত হবে না ওই মেয়ের পানে তাকানো। কি আছে ওই মেয়ের মধ্যে? কত সুন্দরী সে, জানি না ভাই, তবে আবরার যেহেতু প্রসেসিভ, সেহেতু কিছু তো একটা আছে, একবার দেখা উচিত। টনি ভয়ত্বস্বরে, নলে আমার দেখার শখ নাই। দেখলে কিভাবে আমাদের গার্ড দিয়ে আমাদের মাথায় পিস্তল ঠেকালো? জাস্ট দেখতে চেয়েছিলাম। দেখলে কি করতো? আবরার তাসনিন সাধারণ নয়, শালা একটা সাইকো। এই শালা সাথে পেরে উঠবো না আমরা। যে বাড়িতে মহিলা নেই সেই বাড়িতে কোনো প্রাণ নেই। সুস্বাদু খাবার জোটে না, রুম গোছানো থাকে না, বাড়ি ফিরে কলিং বেল বাজলে কেউ দরজা খোলে না। কি একটা বিরক্তকর পরিস্থিতি। মা বলেছিলাম কি আপনি সারা জীবন এখান থেকে যান, না হলে আদুকে রেখে যান। আতিয়া বেগম হাসে। রুই মাছের পেটি পিস তুলে দেয় সিয়ামের পাতে। হরেক রকমের রান্না করেছে সে। টেবিলখানা সাজিয়েছে ভারী সুন্দর করে। আর এত সব বাজার করে এনেছে সিয়াম। সুইজারল্যান্ডে সাধারণ তরতাজা মাছ পাওয়া দুষ্কর। মাছ বাজারে ফ্রোজেন সব ধরনের মাছ পাওয়া যায়। ফ্রোজেন মাছ আব্বারের পছন্দ নয়, তাই কখনোই মাছ খাওয়া হয় না। সারা বছর ওই ম্যাশ পটেটো, মাংস, রুটি, পিৎজা এসব জীবন চলে। তবে আতিয়া বেগম সুইজারল্যান্ডে এসেছে পর থেকেই হরেক রকমের খাবারের স্বাদ গ্রহণ করতে পারছে। উনি প্রতিদিন নতুন নতুন আইটেম রান্না করে। এসব রান্না আবার ছুঁয়েও দেখে না, তবে সিয়াম পেট পুড়ে খায়। এই তো সকালে ভাপা পিঠা বানিয়েছিল, খেজুরের গুড়ের তৈরি পিঠা, আহা যেন অমৃত। সিয়াম গাপুস গুপুস 5খানা পিঠা সাবার করেছিল এবং কিছু নিয়ে গিয়েছিল আমান, আহাত আর ইভানের জন্য। তা তো হয় না বাবা, ফিরতেই হবে আমার। আর অদ্রিতা থাকবে কার ভরসায়? হাত দেখেছো বাচ্চাটার, এখানে আর রাখবো না ওকে। কণ্ঠস্বরে হতাশার বেশ টের পাচ্ছে সিয়া। সবে মাছের পিস কামড় বসাচ্ছিল। আতিয়া বেগমের কথা শুনে থেমে যায় এবং প্লেটের এক কোণায় অযত্নে ফেলে রাখে, যেন খাওয়ার রুচিটাই হারিয়ে গিয়েছে। কপালে 3টা বাজ ফেলে তাকায় আতিয়া বেগমের মুখ পানে। করুণ স্বরে শুধায়, আব্বারের সঙ্গে বিয়ে? সিয়ামের কথা শেষ হওয়ার আগে আতিয়া বেগম বলে ওঠে, আমি বেঁচে থাকতে ওদের বিয়ে মানব না। এতদিন আব্বার মানেনি, এবার আমি মানছি না। মরে গেলেও অদ্রিতাকে দেব না আব্বারের কাছে। নিকুচি করেছি বিয়ে। শুকনো ঢোক গিল সিয়াম। গালে হাত দিয়ে বসে। পরপরই হাসি পায়। ঠোঁট প্রসারিত করে একটুখানি হেসে নেয়। বিড়বিড় করে বলে, বাহ, এবার জমবে মজা। দেখা যাক বেপোয়ারা আব্বার কি করে, কিভাবে মানায় নিজের মাকে। আরিফ
ভাইয়ের সঙ্গে কথা বলেছি, বাংলাদেশে ফিরে ওনার মেয়েকে ওনার হাতে তুলে দিয়ে আমি শান্তিতে দুদণ্ডে বসবো, আর কাউকে নিয়ে চিন্তা করব না। আতিয়া বেগম চলে যায়। যাওয়ার আগে অবশ্যই সিয়ামকে বলে আস্তে আস্তে খাও। আবার যখন বাড়ি ফিরে তখন ঘড়ির কাঁটা 3টার কোঠরে আটকে পড়েছে। গোটা শহর গভীর ঘুমে আচ্ছান্ন। ঘন কুয়াশা জুরিখ শহর ঢেকে আছে একবারে ছোট্ট বাড়িখানা। কুয়াশা আবরণ সাদা রং ধারণ করেছে। কালো রঙের গাড়িখানা বেহাল দশা, চাকা খুলে গিয়েছে। কাঁচ ভাঙা ড্রাইভিং সিটে রক্ত লেগে আছে। স্টিয়ারিংয়ে বেঁকে গিয়েছে। একবার গাড়িখানা গ্যারেজে নেওয়ার চেষ্টা করে না। মাঝ রাস্তায় গাড়ি দেখে রক্তমাখা হাত দ্বারা দরজা খুলে বেরিয়ে আসে। ডান পায়ে বেশ আঘাত পেয়েছে। জুতো ভেদ করে ঢুকে পড়েছে কাচের টুকরো। ঠোঁট ফেটে রক্ত গড়াচ্ছে। কপালেও বেশ আঘাত পেয়েছে। আধ ভাঙা গাড়ির পানে এক পলক তাকায় আকবর, পরপর বিড়বিড় করে আওড়ায়। এতপর পা টেনে টেনে বাড়ির মূল ফটকে চলে আসে। পাসওয়ার্ড টিপে দরজা খুলে বাড়িতে প্রবেশ করে। ড্রয়িং রুমে আলো জ্বলছে, যেটা বিরক্তকর লাগে আকবরের নিকট। সোফায় উপর হয়ে শুয়ে আছে সিয়াম, তার পিঠের উপর অ্যানি আবার ভুরু কুচকায়। জুতো খুলে ছুঁড়ে মারে বা পাশে অবস্থিত ব্যাকেটের উদ্দেশ্যে। পায়ে বেশ চোট পেয়েছে। খানিকটা ব্যথা পেলে বোধ হয় ফর্সা মুখশ্রী লাল হয়ে ওঠে। টাইটেনে ঢিলে করে তারপর পা বাড়ায় কিচেনের উদ্দেশ্যে। এই মুহূর্তে ব্ল্যাক কফি না হলে চলবেই না। মাথাটা বড্ড ব্যথা করছে। টুংটাং আওয়াজ এ ঘুম ভাঙে যায় সিয়ামের। পিটপিট করে চোখ খুলে কিচেনে তাকায়। আব্বার তারসিন এ রক্তাক্ত মুখশ্রী দেখে দৌড়ে এগিয়ে যায়। বেচারা অ্যানি ঠাস করে ফ্লোরে পড়ে। বেশ ব্যথাও পায় বোধ হয়। মিউ মিউ আওয়াজ তুলে এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। সেদিকে খেয়াল নেই সিয়ামে। সে আকবরের পাশে দাঁড়িয়ে শুধায়, কি হয়েছে? আঘাত পেলে কি করে? আকবর জবাব দেওয়ার প্রয়োজন বোধ করে না। গভীর মনোযোগ পাতিলের পানি ঢালতে থাকে। সিয়াম বিরক্ত হয়। ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করে। দেখে মনে হচ্ছে বেশ ভালোই আঘাত পেয়েছে। ট্রিটমেন্ট করা প্রয়োজন। নির্লজ্জ সিয়াম উত্তেজিত হয়। আকবরের ক্ষতস্থান হতে রক্ত মুছে দেয় নিজ হাতে। আকবর বিরক্ত স্বরে বলে, অ্যাম ফাইন, প্লিজ লিভ মি অ্যালোন। সিয়াম সত্যি এক দৌড়ে বেরিয়ে যায় কিচেন থেকে। নিজের কক্ষে পানি ছুটতে থাকে। পথিমধ্যে উষ্টা খেয়ে পড়ে যায় একবার। ব্যথা পায় বুকে, তবুও মানে না। তখনই উঠে আবারও ছুটে কাবার্ড খুলে ফার্স্ট এড বক্স নিয়ে দুদণ্ড দাঁড়ায়। জোরে জোরে শ্বাস টেনে নিজেকে স্বাভাবিক করার পায় তারা আটে, কিন্তু ফলাফল শূন্য। একবারের ততক্ষণে পানি গরম হয়ে গিয়েছে। মগে পর্যাপ্ত পরিমাণে পানি ঢেলে 2 চা চামচ কফির পাউডার মিশিয়ে তা চামচ দিয়ে নাড়তে নাড়তে ড্রয়িং রুমে চলে আসে। সিঙ্গেল সোফায় আরাম করে বসে গরম মগে চুমুক দেয়। ততক্ষণে সিয়াম চলে এসেছে। হাত পা কাঁপছে তার। বুকের ভেতরটা উত্তেজনা হাঁসফাঁস করছে। আকবরের সামান্য আঘাতে সিয়ামের কলিজা পুড়ে যায় যে। তুলোর মধ্যে একটু স্যাভলন নিয়ে আকবরের ক্ষতস্থানে লাগাতে যায় সিয়াম। আকবর কড়া নয়নে তাকায়। অ্যাম ফাইন, ফাকিং সিম্প্যাথি দেখাবি না, ওয়ার্নিং দিলাম। বড় গম্ভীর শোনালো আকবরের কণ্ঠস্বর। সিয়াম অসহায় নয়নে তাকিয়ে থাকে। এখানে কপাল হতে রক্ত গড়াচ্ছে, আর এই ছেলে না জানি শরীরে কত ক্ষত হয়েছে। ভালোবাসি তো, তাই এসব ধূর্ছাই করছিস, তাই না? বেদনাদায়ক স্বর সিয়ামের। আঁখি পল্লবের অশ্রু জমেছে। বেশ জানে আকবর, তবে তাকায় না, বরং আঁখি পল্লব বন্ধ করে বলে, ওই মেয়েটাকে যদি আমি প্রেগনেন্ট করে দিই তাহলে প্রবলেম সলভ হবে। সিয়াম ঠিক বুঝতে পারে না আকবর কি বলছে, তবে এটা বুঝতে পারে কাউকে প্রেগনেন্ট করে দিবে। ঘরে বউ রেখে বাইরে পরকীয়া। জনদরদি সিয়াম তা মেনে নিবে না। ভাই আদু তোর বউ, তাকে রেখে ওকে প্রেগনেন্ট করব বলিস কি? ডিস্টার্ব না করে যা এখান থেকে। মুখ বাঁকায় সিয়াম। হ্যাঁ? এমনভাবে ধমকখানা দিল যেন সিয়ামের চেঁচে জানতে চেয়েছে কাকে প্রেগনেন্ট করবে। ঢং। তখনই সিয়ামের মাথা একখানা বুদ্ধি আসে। ফার্স্ট এড বক্স রেখে পুনরায় দৌড় লাগায়।
অদ্রিতার কক্ষ পানে। অদ্রিতা আজকে ঘুম আসছে না। সে কখন থেকে শুয়ে আছে, এপাশ ওপাশ করছে, তবুও ঘুম ধরা দিচ্ছে না। দু চোখের পাতায় অগত্য বসে পড়ে। মায়ের থেকে ফোন এনেছে। কতবার কল করলো, আসিফ আদনানের নাম্বারে বারবার নট রিচেবল বলছে। বিরক্ত অদ্রিতা সবে বিছানা থেকে নামছে, তখনই সেখানে উপস্থিত হয় সিয়াম। আদু আবার অসুস্থ, হাত পা কেটে গিয়েছে, কিন্তু ওষুধ লাগাতে দিচ্ছে না। তুমি একটু বলবে প্লিজ? আমি কি করে ভাইয়া? আমার কথা শুনবে না। আদু প্রচণ্ড রক্ত পড়ছে, অনেকখানি কেটে গিয়েছে। ওষুধ না লাগালে ইনফেকশন হয়ে যাবে, হাঁটতে পারবে না। আদ্রিতা ঠোঁট কামড়ে কিছু একটা চিন্তা করে, পরপর বলে, কিন্তু আমার কথা শুনবে না তো? শুনবে, নিজ হাতে ওষুধ লাগিয়ে দেবে, তাই কিছু বলবে না। আদ্রিতা আমতা আমতা করতে থাকে। সিয়াম আরও অনেক কিছু বোঝায়, এতপর রাজি হয়। সিয়াম এইটুকু বুঝে যায় আদ্রিতার মনে আফরারের জন্য ভালোবাসা তৈরি হচ্ছে। এই নিরীহ মেয়েটা আফরার তাসজিনের এর প্রেমে পড়ে যাচ্ছে। ফার্স্ট এজ বক্স নিয়ে আফরারের কক্ষের পানি এগোয় অদ্রিতা। বুক কাঁপছে তার। এক মন বলছে আদ্রিতা যাস না, আরেক মন বলছে আদ্রিতা যা, তাড়াতাড়ি যা, কোন মনের কথা শুনবে? দ্বিধাবোধে ভুগছে সে। আফরারের কক্ষের দরজা বন্ধ। আদ্রিতা কাঁপা কাঁপা হাতে টোকা দেয়। ভিতর থেকে ভেসে আসে আফরারের গভীর কণ্ঠস্বর, সিয়াম ডোন্ট ডিস্টার্ব। আদ্রিতা জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে নেয়, কাঁপা কাঁপা স্বরে বলে, আমি। ধূপদা পায়ের আওয়াজ শোনা যায়। এতপর দরজা খুলে যায়। আফরারের মুখ পানে তাকায়। আগে শক্ত হাতে অস্তিত্ব টের পায় নিজের হাতের ভাঁজে এবং নিজেকে কক্ষে আবিষ্কার করে। মূলত আফরার একটানে রুমের ভিতরে নিয়ে এসেছে অদ্রিতাকে। পরপর দরজা বন্ধ করে। আফরার পুনরায় গিয়ে খাটে বসে। শার্ট খুলে ফেলেছে বিদায় স্পষ্ট দেখা যাচ্ছে ক্ষতগুলো। বেশ কয়েক জায়গায় চোট পেয়েছে আদ্রিতা। জিভ দ্বারা ঠোঁট ভিজে দু পা এগিয়ে যায়। হাতে ফার্স্ট এইড বক্স দেখিয়ে বলে, ওষুধ লাগানোর প্রয়োজন আপনার? ভালোই তো ছিলাম আমি। কেন আসলে তুমি? ভালোই তো ছিলাম আমি। বড্ড অসহায় শোনালো আফরারের কণ্ঠস্বর। মনে হলো পৃথিবীর সব থেকে দুঃখী ব্যক্তি সে। বেশ অনেক দিন হলো আফরারকে দেখছে। বরাবর গম্ভীর রকচাটা মুটি মানুষটা এমন করুণ স্বর বেশ অবাক করে অদ্রিতাকে। মনে মনে ভাবে, কিসে রয়েছে ওনার দুর্বলতা? কেন এত আকুল সে? কিসের টান? পর মুহূর্তে হৃদয় জবাব দেয়, কোনো টান নেই। হয়তো ড্রিঙ্ক করেছে, তাই ভুলভাল বকছে। তবে মনে একটু সাহস জাগে। যেহেতু কণ্ঠস্বর নরম, তার মানে মনটা আপাতত ঠিকঠাক। এই মুহূর্তে ধমক খাওয়ার চান্স কম। তাই দুবার এগিয়ে আসে। ফার্স্ট এইড বক্স খাটের ওপরে রাখে, ওনার কোনা শক্ত করে চেপে ধরে, জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে নেয়। এতপর রিনিয়ে বলে, আর মাত্র কয়েকদিন, তারপরই চলে যাব। আপনাকে আর বেশি দিন সহ্য করতে হবে না আমায়। কথাটা বোধহয় ভালো লাগলো না আফরারের। মুহূর্তে করুণ মুখশ্রী লালচে রং ধারণ করছে। বিলাই আঁখি পল্লবের সাদা অংশের রং বদলায়। শীতের সিজন, তারপরও কক্ষের লো পাওয়ারের এসি চলছে। তবুও কপালে বিন্দু বিন্দু ঘামের কণা দেখা মিলছে। ঘন কালো দাড়ি যুক্ত চোয়ালা শক্ত হয়ে যায়। কটমটো শব্দ হয়। হয়তো দাঁতের উপর দাঁত রেখে চাপ প্রয়োগ করছে। হাত দুটো মুষ্টিবদ্ধ করে বড় বড় পা ফেলে এগোয় অদ্রিতার পানে। আফরারকে এগোতে দেখে অদ্রিতা চমকায় এবং খাটে বসে পড়ে জড়সড় হয়। ভয়াত্মক দৃষ্টিতে তাকায়। ওই রাগান্বিত মুখ পানে অসহায় মুখশ্রীতে স্পষ্ট ফুটে তোলার চেষ্টা করে, কী যা বলছি, ভুল বলছি, প্লিজ ক্ষমা করে দিন। কিন্তু মুখ ফুটে বলতে পারে না। আপনার অদ্রিতার সামনে দাঁড়িয়ে একটুখানি ঝুঁকে পড়ে, মুখের কাছে মুখ নিয়ে গলা চেপে ধরে শক্ত করে। ঠোঁট চাপ খেয়ে বাঁকা হয়ে যায়, যেন এখানেই চোয়ালা ভেদ করে আঙুলগুলো মুখে ঢুকে পড়ে। ব্যথায় জর্জরিত অদ্রিতার আঁখি পল্লব অশ্রুকণা জমে ওঠে। আমাকে পাগল বানিয়ে এখন পালানো হবে? আমি পালাতে দিব? যতদিন না আমার তৃষ্ণা মিটবে ততদিন কোথাও যাচ্ছ না তুমি। নিজের কথা শেষ করে চোয়াল ছেড়ে দেয়। আদ্রিতা নিজের গালে হাত বুলায়, নিঃশব্দে
কেঁদে উঠে একবার কপালে 2 আঙ্গুল বিচরণ করিয়ে জোরে জোরে শ্বাস টানতে থাকে। কপালে বোধ হয় চোট পেল। গড়গড় রক্ত বেরোতে শুরু করে ক্ষত স্থান হতে। অদ্রিতার কান্নার শব্দ বিরক্ত হয়। মৃদুস্বরে ধমক দিয়ে বলে, স্টপ ইউর ফাকিং ক্রাইং, আই হেটস দিস। অদ্রিতা চমকায়, মুহূর্তে কান্না থেমে যায়। 2 হাতে চোখের পানি মুছে ফেলে। মনে মনে বিড়বিড় করে বলে, শালা খচ্চর, আমাকে মেরেছিস, আমি কাঁদছি, তাতে তোর বাপের কি? তুই ঘৃণা করলে আমার কি? নাসমু আমি, শালা হনুমান। একবার এদিক ওদিক পায়চারি করে। খানিকক্ষণ পর পর অদ্রিতার পাশে এসে বসে। আরেক দফা চমকা অদ্রিতা একটু সরে বসতে চায়। একবার কোমর পেঁচিয়ে ধরে। অদ্রিতার মাথা নিচু করে ফেলে কিছু বলবে বলে সিদ্ধান্ত নেয়। তখনই ভেজা উষ্টের বিচরণ টের পায়। খোঁচা খোঁচা দাড়ির ঘর্ষণ অনুভব করে। ভূমিকম্পের ন্যায় কেঁপে ওঠে অদ্রিতার সর্বাঙ্গ। মৃদুস্বরে গুংড়িয়ে ওঠে। একবার বেশি সময় নেয় না। নরম স্থানে দাঁত বসিয়ে মাথা তুলে মৌমাছির চাক থেকে যেন মধু পেল তেমনভাবে জিভ দ্বারা ঠোঁট চেটে নেয়। ব্যাপারখানা দেখে নেয় অদ্রিতা। লজ্জায় কান দুটো গরম হয়ে ওঠে। চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে। ওষুধ লাগাতে এসেছ? শান্ত স্বরে প্রশ্ন করে একবার। জবাব দিতে পারে না লজ্জিত রমণী। এখনও ঠিকঠাক করে শ্বাস টানতে পারেনি। স্বভাবের তুলনায় নিঃশ্বাস একটু জোরে বইছে। একবার পুনরায় বলে উঠে, এভাবে অটিস্টিকের মতো বিহেভিয়ার করলে চাপকে সিধে করে দিব, ইডিয়েট। চটজলদি চোখ খুলে অদ্রিতা। বড্ড তাড়াহুড়ো আশপাশে ফার্স্ট এড বক্স খোঁজ করে এবং পেয়েও যায় একবারের পাশে। সেই দিকে ইশারা করে বলে, ওটা লাগবে। একবার রক্তমাখা হাতে বক্সটি এগিয়ে দেয়। শক্তপোক্ত হাতখানা নিজে নরম হাত দ্বারা ছুঁয়ে দেয়। মূলত দেখায় প্রাস চালায় ঠিক কতটা কেটেছে। বিচলিত হয়ে বলে, ইস, অনেকটা কেটেছে, এখনও রক্ত পড়ছে। আল্লাহ, আমি কি করব এখন? ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন। আবার শুধু ছোট ছোট নয়নে তাকিয়ে থাকে অদ্রিতার মুখ পানে। বিচলিত হতে দেখেও শান্ত স্বরে বলে না, অদ্রিতা, এরকম গভীর ক্ষত বহুবার হয়েছে আমার, এবং সেরেও গিয়েছে। আমার জন্য এটা নর্মাল, প্লিজ ভয় পেও না। অদ্রিতা সময় নষ্ট করে না। চটজলদি ফার্স্ট এড বক্স খুলে প্রয়োজনীয় সামগ্রী বের করে নেয় এবং দক্ষ হাতে ওষুধ লাগাতে থাকে। আশ্চর্যজনক ব্যাপার হলো, অদ্রিতা একটু শব্দ করে না, চুপচাপ বসে থাকে। অদ্রিতা বিড়বিড় করে আওড়ায়, এটা মানুষ নাকি পাথর? আল্লাহ, যে কার পাল্লায় ফেললো। তখন ইনি উপস্থিত হয় সেখানে। মুখে সাদা রঙের ব্যান্ডেজ এর ডিব্বা। অদ্রিতার পায়ের নিকট ডিব্বা নামিয়ে মিউ মিউ আওয়াজ তুলে। অদ্রিতার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। নিচু হয়ে কোলে তুলে নেয় অ্যানিকে। ঠোঁট দাবিয়ে চুমু খায় কয়েকবার। আদুরে স্বরে বলে, আমার সোনা মনা, ভালোবাসি তোকে। পরপরই নামিয়ে দেয় খাটে ওপর। অ্যানি ভদ্র বাচ্চার মতো চুপচাপ বসে পড়ে। গভীর মনোযোগে আবরারকে দেখতে থাকে, যেন মনে মনে বলছে, তুমি একটু কোলে নাও আমায়, চুমো খাও আমার গায়ে, ভালোবাসি বলো। আতিয়া বেগম নিজের পুরনো ডায়েরিখানা খুলে বসে। সেখানে লেখা রয়েছে জানা অজানা অনেক তথ্য। ছোটবেলা থেকে ডায়েরি লিখতে ভীষণ ভালোবাসেন তিনি। স্কুল কলেজ থেকে শুরু করে পরিবারে কেউ কিচ্ছু বলো যত্ন করে লিখে রাখ। 256 পৃষ্ঠা এই ডায়েরিখানা। কলেজের লাইফে প্রথম দিন নতুন কলেজে পা রাখার পরে মনে ধরেছিল একটা মানুষকে। সেই ওই কলেজেই পড়তো না, তবে তাকে মাঝে মধ্যে দেখা যেত কলেজের আশেপাশে। কিছুদিন যাওয়ার পরই পছন্দের পুরুষটি প্রপোজ করেছিল আতিয়াকে। সেই দিনটা ছিল আতিয়ার জীবনের শ্রেষ্ঠ দিন। পছন্দের মানুষ থেকে প্রেমের প্রস্তাব পাওয়া 4টিখানি কথা নয়। তারপর তাদের প্রণয় হলো। কলেজে ফাঁকি দিয়ে ঘুরতে যাওয়া, রাত জেগে ফিসফিস করে ফোনে কথা বলা, আরও কত মধুর স্মৃতি। হঠাৎ একদিন সকালে আতিয়া জানতে পারল তার বিয়ে ঠিক হয়েছে এবং আজকেই বিয়ে। বাধ্য হয়ে মনের মধ্যে একজনকে রেখে আরেকজনকে বিয়ে করতে হলো। বছর ঘুরতে না ঘুরতেই জন্ম নিল আব্বার। জন্মের 2 দিনের পর্যন্ত কান্না করেনি সে। ডাক্তার না সহ
চৌধুরী বাড়ির সকল সদস্য পাগল হয়ে যাচ্ছিল। সব থেকে বেশি পাগল হচ্ছিল আব্বারের বাবা। ছেলের চিন্তায় 2 দিন পর্যন্ত মুখে কিচ্ছুটি তোলেনি। সেই আকবর ধীরে ধীরে বড় হতে লাগলো বাবার ছায়াতলে। কোনো একটা কারণে অবশেষে বাবাকে ছাড়া আর কারো কোলে ঠিকঠাক থাকতো না। মায়ের বুকে দুধ খেত না। এত আতিয়া কোনো ভাবান্তর ছিল না, কখনোই জোর করেনি দুধ খাওয়ার জন্য। 7 মাস বয়সে আবরার প্রথম কথা বলতে শেখে। তার প্রথম ডাকটা ছিল বাবা। ধীরে ধীরে আতিয়া অনুশোচনা হতে লাগলো। ছেলের মুখে মা ডাক শোনার জন্য হৃদয় বিচলিত হয়ে উঠত। হামাগুড়ি দিয়ে যখন বাবাকে জড়িয়ে ধরত তখন আতিয়ারও ইচ্ছে করত তার কোলে যদি আসতো। তখন থেকে ছেলের প্রতি যত্নশীল হয় সে। ছেলেকে খাওয়ানো, ঘুম পাড়ানো, ছেলের সঙ্গে কথা বলতো, আদুরি বাক্য আওড়াতো, মা বলে ডাকার শেখাতো এবং 14 মাস বয়সে এসে মা বলে ডাকতে শুরু করে। আর তখনই প্রেম এমন একটা অনুভূতি যা শব্দের চেয়ে গভীর। একে অনুভব করা যায় কিন্তু পুরোপুরি প্রকাশ করা কঠিন। তুমি যখন পাশে থাকো পৃথিবী যেন থেমে যায় আর আমি শুধু তোমার দিকে তাকিয়ে থাকি। তোমার হাসি আমার পৃথিবী আলোকিত করে আর তোমার হাতের স্পর্শ যেন আমার সারা জীবনে পূর্ণ করে দেয়। তোমার চোখের মধ্যে এক ধরনের শান্তি আছে, যেন সময় থেমে যায়। তোমার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত যেন এক জীবনের সবচাইতে সুন্দর অধ্যায়। যখন তুমি পাশে থাকো তখন মনে হয় পৃথিবীটা শুধু আমাদের। তুমি শুধু আমার জন্য নয়, বরং আমার জীবনের সব কিছু। তোমার হাসি, তোমার স্পর্শ, এইসব যেন আমার হৃদয়ে গভীরে কোনো চিরন্তন গান গাইছে। বিয়ের পর থেকে আতিয়া এবং তার স্বামী সম্পর্ক বিছানা অবধি সীমাবদ্ধ ছিল। রফিকুল চৌধুরী কখনো ভালোবেসে আতিয়ার মন বোঝানোর চেষ্টা করেনি। আতিয়া কখনো ভালোবাসার দাবি নিয়ে সামনে দাঁড়ায়নি, বরং মাঝে মধ্যে 2-একটা কথা বলতে আসলে হ্যাঁ বলে এড়িয়ে যেত। আব্বারের যখন 3 বছর বয়স তখন রফিকুল একগুচ্ছ লাল গোলাপ নিয়ে আতিয়ার সামনে দাঁড়িয়েছিল, বলেছিল প্রেমমূলক বাক্য। সেই দিন আতিয়া উপলব্ধি করে এই মানুষটা তার স্বামী। এই মানুষটাকে অবহেলা করা যাবে না। তার সন্তানের জন্য তাদের হাসি খুশি থাকতে হবে। তারপর থেকে তাদের সংসার সুন্দর হতে শুরু করে। আবরারের 4 বছর বয়সে আরিফ বর্ষা আসে আতিয়ার শ্বশুরবাড়িতে। তাদের তখন সবে বিয়ে হয়েছে। পুরনো প্রেমিককে দেখে আতিয়ার কলিজা কেঁপে উঠেছিল। পুরনো প্রেম মস্তিষ্ক ভয়ানক পীড়া দিচ্ছিল। সর্বক্ষণ ভাবতে থাকতো এই বুঝি তার সংসারটা ভাঙলো, এই বুঝি আরিফ সবাইকে বলে দিল কোনো রকম পালিয়ে এসেছিল ওনাদের সামনে থেকে। পরে জানতে পারে আরিফ হচ্ছে আফরানের দাদার ঘনিষ্ঠ বন্ধুর ছেলে এবং তারপর থেকে ওনাদের আসা যাওয়া লেগেই থাকতো। মাঝে মধ্যে আরিফের সাথে চোখাচোখি হয়ে যায় আতিয়ার। নীরবে দৃষ্টি ফিরিয়ে চলে আসে। এভাবেই আরও কিছু বছর চলে যায়। আব্বারের 8 বছর চলে আর অহনা সবে জন্ম হলো। ছোট্ট অহনাকে কোলে নিয়ে ড্রয়িং রুমে বসেছিল আতিয়া। তখনই আরিফ চলে আসে সেখানে। আশেপাশে কেউ ছিল না বিধায় আরিফ আতিয়ার পাশে বসে, হাত এগিয়ে কোলে তুলে নেয় অহনাকে। মৃদু হেসে বলছিল, তুমি কি পারলে আমায় ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে? আতিয়া জবাব দিতে পারে না, মাথা নিচু করে বসেছিল। আরিফ পুনরায় বলে, তুমি চাইলে এখনও আমি তোমায় গ্রহণ করতে রাজি, যাবে আমার সাথে? এই কথাটুকু শুনে ফেলে রফিকুল। তার কোলে ছিল আব্বার। ছোট ছোট 2 বাচ্চা ছেড়ে আতিয়া চলে গেলে রফিকুল কি করবে? কিভাবে মানুষ করবে 2 শিশুকে? আর নিজেও বা কী করে থাকবে আতিয়াকে ছাড়া? একটু বেশি ভালোবাসে কি না? আব্বার তখন এত সব বোঝে না, তবে এইটুকু বুঝতে পেরেছিল ওর আঙ্কেলটা তার মাকে নিয়ে যেতে চাইছে আর এটা শুনে বাবা কষ্ট পাচ্ছে। পরের দিনই স্ট্রোক করে রফিকুল। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার সময় পায় না, তার আগে দুনিয়া ত্যাগ করে। আবার বোঝা যায় মা এবং আঙ্কেলের জন্য বাবা চলে গেল। সেই থেকে মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ, তার ভীষণ খারাপ। মাকে মা বলে ডাকতে ইচ্ছে করে না। মায়ের মুখটা দেখলেই বাবার ঘুমন্ত মুখশ্রীর কথা মনে পড়ে। বুকের পাশে
ক্ষতটা বেশ গভীর। চাকু ঢুকেছিল বোধহয়, বা পাশে অবস্থিত কয়লার 1 ইঞ্চি ওপরে হয়েছে ক্ষতখানা। অদ্রিতা কপাল কুঁচকায়, আলতো হাতে দক্ষ স্থানে তুলো ছুঁয়ে আহত স্বরে বলে, আপনি কি মাফিয়া নাকি মস্তান? এভাবে মারল কেন আপনাকে? ইস, মায়া দয়া কিচ্ছু নেই তাদের। অবশ্যই আপনারও নেই। আবরারের নজর ছিল আদ্রিতার বক্ষদেশের পানে। সাদা রঙের টি শার্টের গলাখানা একটু বেশি বড়, ঝুঁকে ওষুধ লাগিয়ে দেওয়া, ফলে স্পষ্ট দেখা যাচ্ছে অনেক কিছু, যা দেখতে বেশ ভালোই লাগছে আবরারের। ইচ্ছে করছে গভীরভাবে ছুঁয়ে দিতে, মুখ ডুবে চুমু খেতে, দিন দুনিয়া ভুলে অদ্রিতার মাঝে ডুবে যেতে, কিন্তু পারছে না। বেয়াদব দুষ্ট অ্যানি হাঁ করে তাকিয়ে আছে, যেন অদ্রিতাকে ছুঁয়ে সে কামড় দেবে। দায়িত্ববান বডিগার্ড। আব্বারের থেকে জবাব না পেয়ে অদ্রিতা তার মুখ পানে তাকায়। মুহূর্তে চমকে ওঠে। আব্বারের নজর খেয়াল করে টেনে নেয় টি শার্টের গলা। এদিক ওদিক দৃষ্টি ফিরে শুকনো ঢোক গেলে আকবর বিরক্ত হয়। ডান হাতে কপাল কুঁচকে গভীর স্বরে বলে, কৈফিয়ত দিতে হবে তোমায়? আদ্রিতা অনবরত মাথা নাড়ায়। মানে জবাব দিতে হবে না? পরপরে মাথা নিচু করে মুখ বাঁকায়, নিজ কাজে মনোযোগ দিয়ে বিড়বিড় করে বলে, শালা হনুমান লুচ্চা, দৃষ্টি ঠিক করতে পারছে না। মেয়ে দেখলেই তাকিয়ে থাকতে ইচ্ছে করে। বেয়াদব। আর কৈফিয়ত চাইছি তোর কাছে? শুধু জিজ্ঞেস করছি, জবাব দিলে দিবি, না দিলে নাই। খাটাসের মতো ধমকাবি কেন? গন্ডার কথা করে। তোর কপাল। বাকিটুকু শেষ করার আগেই আকবর 2 হাতে জাপটে ধরে অদ্রিতাকে ফেলে দেয় বিছানা। এক হাতে টি শার্টের ফাঁকে ঢুকিয়ে দেয় এবং অদ্রিতা উষ্ঠদয়ে ভাঁজে নিজের উষ্ঠদয় মিলিয়ে নেয়। শক্তপোক্ত হাতে বিচরণের সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে ওষ্ঠের সংঘর্ষ। হতদম্ব অদ্রিতা বক্ষদেশে পীড়া মৃদুস্বরে গুঙ্গিয়ে ওঠে। এটা বুঝি বেসামাল আকবরের বেপরোয়া হৃদয়ে ঝড় তুলল। এই মুহূর্তে যেন ছেড়ে দেয় অদ্রিতার উষ্ঠ। মাথা তুলে তাকায়, গোলগাল মাইবে মুখ পানে। জোরে জোরে শ্বাস টানছে রমণী, যেন এতক্ষণ চাপ্পা পড়েছিল বালিশের তলায়, শ্বাস নিতে পারেনি। আবার ঠোঁট কামড়ে ভুরু কুচকায়। ছেড়ে দেয় অদ্রিতার হাত। পাশ ফিরে তাকায় অ্যানির পানে। সে গোল গোল নয়নে তাকিয়ে আছে, যেন বোঝার চেষ্টা চালাচ্ছে এরা দুজন ঠিক কী করছে। আবার উঠে বসে। অপর হাতখানা এখনও রয়েছে অদ্রিতার টি শার্টের ফাঁকে। সেটা সরানোর চেষ্টা চালাচ্ছে অদ্রিতা, তবে ব্যর্থ। অ্যানির বাবা, মাম্মা রোমান্স করব, চাচ্চু কাছে যাও। অ্যানি কি বুঝলো কে জানে। মিউ মিউ আওয়াজ তুলে লেজ গুটিয়ে চলে যায়। অদ্রিতা আশ্চর্য নয়নে তাকিয়ে থাকে। ভালোবাসা দিয়ে বড় করলো অদ্রিতা, আর এখন কথা শুনলো আকবরের। এটা কি অন্যায় নয়? অ্যানি চোখের আড়াল হতেই আবরার পুনরায় দৃষ্টি দেয় অদ্রিতার পানে। তুমি ভীষণ হট অ্যান্ড সফট, ধরলেই ছাড়তে ইচ্ছে করে না, কামড়ে খেতে নিতে মন চায়। অদ্রিতার শুকনো ঢোক গিলে আবরারের লাল লাল নয়ন জোড়ার পানে তাকিয়ে মিনমিন স্বরে পড়ে, প্লিজ ছেড়ে দিন, আমি এসবের জন্য প্রস্তুত নই। প্রিয়। বাকিটুকু আবরার শোনে না, বরং টি শার্ট টেনে ওপর তুলে নাক ডুবিয়ে দেয় অদ্রিতার নরম তুলতুলে উদরে এবং বেপরা ভঙ্গিতে চুমু খেতে থাকে। দিশারা অদ্রিতা আকবরের এই রূপ দেখে কেঁদে ওঠে উচ্চস্বরে। থমকায় আকবর, মাথা তুলে তাকায় অদ্রিতার মুখ পানে। বিরক্ত ভঙ্গিমায় কপাল কুঁচকে এবং ধমকের স্বরে বলে, স্টপ ইউর ফাকিং ক্রাইং। কিন্তু আকবরের ধমকে কাজ হয় না। অদ্রিতা তার কান্না থামায় না, বরং একটুখানি বেড়ে যায়। অথচ আকবরের কান্না দেখার সময় নেই। সে স্পর্শকাতর জায়গায় মুখ ডুবে হাকিং স্বরে বলে, আই ক্যান নট কন্ট্রোল মাই সেলফ, প্লিজ সহ্য করে নাও, মরে যাচ্ছি আমি। অদ্রিতা কান্না থামে। কিছু একটা ভেবে শান্ত হয়ে আকবরের চুলগুলো মুঠো করে ধরে। সময় করায় অদ্ভুত শব্দ বেরিয়ে আসে অদ্রিতার ঠোঁটের ফাঁকা দিয়ে। আকবর পুনরায় বলে, ডিস্টার্ব করো না। তবে তখনই ভেসে আসে সিয়ামের কণ্ঠস্বর।